সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার মহা অষ্টমী আজ অগ্নি, বায়ু, বস্ত্র, পুষ্প এবং মাল্য এই 5 নৈবেদ্যে পূজিত হচ্ছেন দেবী দুর্গা। নির্জল উপবাস থেকে সনাতনী নারী, পুরুষ এবং শিশু, কিশোর, বৃদ্ধ সকলে মিলে দেবীকে পুষ্পাঞ্জলি দেবেন। হবে সন্ধি পূজা। এদিন সবচেয়ে বড় আকর্ষণ কুমারী পূজা। রাজধানীর রামকৃষ্ণ মিশন এবং মঠে প্রতি বছরই আড়ম্বরপূর্ণ এবং ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে কুমারী পুজো উদযাপন করেন হাজারো সনাতন ধর্মাবলম্বী। আজ কুমারী পূজা হবে সকাল 11টায় এবং শেষ হবে দুপুর 1টায়। এর আগে মহা অষ্টমী পূজা আরম্ভ হয় সকাল 6:10 পুষ্পাঞ্জলির পর মধ্যাহ্ন প্রসাদ দুপুর 12টায়। আর মহা অষ্টমী উপলক্ষে সন্ধি পূজা হবে সন্ধে 6:13 এবং সমাপনী হবে সন্ধে 7:01। দর্শক, আফজাল রয়েছেন ঢাকেশ্বরী মন্দিরে, আমরা তার সাথে যুক্ত হব। আফজাল, অষ্টমী পূজার মূল আকর্ষণ কুমারী পূজা, প্রস্তুতি কেমন দেখছেন আমাদের বিস্তারিত জানাবেন। এই মুহূর্তে আমরা আছি ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে এবং ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে এখানে উদযাপিত হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় যে উৎসব দুর্গাপূজা। এবং আমার পাশে জাতীয় মণ্ডপে এখানে সাজানো হয়েছে সব কিছু এবং দেখছেন প্রচুর পরিমাণে ভক্তবিন্দু তারা এসেছেন। এবং আজকে অষ্টমী, আজকে পূজার অন্যতম গুরুত্বপূর্ণ দিন। বাঙালি সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় যে ধর্মীয় উৎসব সেটাই শারদীয় দুর্গাপূজা। পঞ্চমীতে বোধন এবং ষষ্ঠী তিথিতে আমন্ত্রণ, অধিবাস ও ষষ্ঠী বিহিত পূজার মধ্য দিয়ে শুরু হয়েছে দুর্গোৎসব। মঙ্গলবার আজকে দেবী দুর্গার পূজা হবে 5 নৈবেদ্য, অর্থাৎ অগ্নি, বায়ু, বস্ত্র, পুষ্প ও মাল্য দিয়ে। নির্জল উপবাস থেকে নারী, পুরুষ, শিশু, কিশোর এবং প্রবীণরা একসঙ্গে দেবীকে অর্পণ করবেন পুষ্পাঞ্জলি। আর আজ সন্ধ্যায় অনুষ্ঠিত হবে সন্ধি পূজা। তবে আজকের দিনে সবচেয়ে বড় আকর্ষণ হলো কুমারী পূজা। এ পূজায় একটি কুমারী বালিকাকে দেবীর প্রতীক ধরে তার মধ্যে বিশুদ্ধ নারীত্বের রূপ কল্পনা করে ভক্তরা দেবীজ্ঞানে পুজো করেন। হিন্দু শাস্ত্র মতে সাধারণত 1 থেকে 16 বছর বয়সী অবিবাহিত অজাতপুষ্পা সুলক্ষণা ব্রাহ্মণ বা অন্য কোনো গোত্রের অবিবাহিত কুমারী নারীকে দেবীর প্রতীক হিসেবে পূজা করা হয়। শ্রীরামকৃষ্ণের বাণীতে বলা হয়েছে, শুদ্ধাত্মা কুমারীতে ভগবান রূপ বেশি প্রকাশ পায় এবং মাতৃরূপ উপলব্ধি করাই কুমারী পূজার উদ্দেশ্য। সেই উদ্দেশ্যে মূলত আজকে এখানে এসেছেন অসংখ্য মানুষ, অসংখ্য ভক্তবৃন্দ। তাদের সাথে কথা বলেছি, তারা তাদের উচ্ছ্বাসের কথা জানিয়েছেন। তারা সারাটা বছর ধরে এই দিনটার অপেক্ষায় থাকেন, যেখানে আছেন অফিস, আদালত অথবা পড়াশোনা, যেখানে থাকেন বছরের এই সময়টা তারা লম্বা ছুটি পান এবং এই সময়টা পরিবারের সাথে কাটান। তারা শুধু একটা মন্দির না, বিভিন্ন মন্দিরে যাচ্ছেন, সেখানে নিজেদের আত্মীয় স্বজনের সাথে মিলিত হচ্ছেন, বন্ধুবান্ধবের সাথে মিলিত হচ্ছেন এবং বিভিন্ন দর্শনীয় স্থান ঘুরে দেখছেন। এই পুজোর ছুটিতে সব মিলিয়ে নিরাপত্তার চাদরে মুড়ে রাখা হয়েছে পুরোটা। সব মিলিয়ে একটা সুন্দর উৎসবমুখর পরিবেশে পালিত হচ্ছে অষ্টমীর এই দিনটি। এই ছিল নাদিয়া আমার কাছে। দর্শক, রাজধানী ঢাকেশ্বরী মন্দির থেকে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মী আফজাল হোসেন। তিনি জানাচ্ছিলেন অষ্টমী পূজার সার্বিক পরিস্থিতি। চলে যাব পরের সংবাদে। বাংলাদেশে চলমান গণতান্ত্রিক উত্তরণ এবং সংস্কার কর্মসূচির প্রতি পূর্ণ সমর্থন ও সংহতি প্রকাশ করেছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস। নিউ ইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের সঙ্গে এক বৈঠকে কথা জানান তিনি। প্রধান উপদেষ্টা প্রেস সচিব পরে এই বিষয়ে বিস্তারিত জানান। তিনি বলেন, প্রধান উপদেষ্টা জাতিসংঘ মহাসচিবকে জানান, অন্তর্বর্তী সরকার ইতোমধ্যে যে সংস্কারমুখী পদক্ষেপ নিয়েছে তা একটি অবাধ, সুষ্ঠু এবং শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করার লক্ষ্যেই নেওয়া হয়েছে। তিনি আরও জানান, ক্ষমতাচ্যুত সরকার ও তাদের মিত্ররা দেশে অস্থিরতা সৃষ্টির জন্য বিভ্রান্তিকর প্রচার চালাচ্ছে। জবাবে গুতেরেস বাংলাদেশে গণতান্ত্রিক উত্তরণ ও সংস্কার কর্মসূচিতে জাতিসংঘের জোরালো সমর্থন পুনর্ব্যক্ত করেন। তিনি রোহিঙ্গা সংকটের দীর্ঘমেয়াদী সমাধানে জাতিসংঘের অব্যাহত অঙ্গীকারের কথাও তুলে ধরেন। ওনাদেরকে আহ্বান করেছেন যাতে হিউম্যান রাইটস যারা অ্যাক্টিভিস্ট বা যারা গ্রুপগুলো আছে তারা যেন বাংলাদেশে আরও ভিজিট করে। বিশেষ করে সামনের মাসগুলো খুব ক্রুশিয়াল। এই সময় তাদের ভিজিটটা উনি ওয়েলকাম করছেন, যে ওনারা আসলে তাহলে অনেক বিষয় নিয়ে, অনেক ফরগটেন ইস্যু নিয়েও তারা কথা বলতে পারবে। ইউএন সেক্রেটারি জেনারেল উনি জানিয়েছেন যে ওনার সাথে ইলেকশন নিয়ে কথা হয়, রোহিঙ্গা ক্রাইসিস নিয়ে কথা হয়, গ্লোবাল যে ট্রেডের কিছু ট্যারিফের যে প্রোটেকশনিজম সেগুলো নিয়ে কথা হয়। উনি ইউএন সেক্রেটারি জেনারেলের সাপোর্ট চেয়েছেন আগামী ইলেকশন, এই ফেব্রুয়ারি প্রথমার্ধে যে জেনারেল ইলেকশন হচ্ছে সেই বিষয়ে। এবং সেক্রেটারি জেনারেল অকুণ্ঠ চিত্তে জানিয়েছেন যে
তারা বাংলাদেশের এই ডেমোক্রেটিক যে ট্রানজিশনে ফুললি তারা সাপোর্ট করছেন এবং সলিডারিটি ঘোষণা করেছেন। সিমিলারলি তারা রিফর্মের ক্ষেত্রেও তারা গাজীপুর মহানগরী কোনাবাড়িতে আবাসিক এলাকায় গড়ে উঠেছে অসংখ্য জুটের গুদাম, অথচ অধিকাংশ গুদামে নেই কোনো বৈধ কাগজপত্র। আর এসব গুদামে প্রায়ই ঘটছে অগ্নিকাণ্ডের ঘটনা। ঝুঁকি এড়াতে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে ফায়ার সার্ভিস। বিস্তারিত জানাচ্ছেন প্রতিনিধি AKM শিশির। শিল্পোদ্দীশিত গাজীপুর মহানগরীর কোনাবাড়ি এলাকায় একের পর এক গড়ে উঠেছে অবৈধ জুট গুদাম। আবাসিক এলাকায় এসব গুদাম থেকে প্রতিনিয়ত ঘটছে অগ্নিকাণ্ডের মতো বড় বড় দুর্ঘটনা। এতে ঝুঁকিতে রয়েছেন চারপাশে বসবাসরত সাধারণ মানুষ। অধিকাংশ গুদামের নেই বৈধ কাগজপত্র কিংবা অগ্নি নিরাপত্তা ব্যবস্থা। প্রশাসনের চোখের সামনে বছরের পর বছর চলছে এসব অবৈধ জুট গুদাম। শুধু অগ্নিকাণ্ডই নয়, যে কোনো সময় ঘটতে পারে বড় ধরনের প্রাণহানির মতো দুর্ঘটনা। এই এলাকায় যেন গোডাউন না থাকুক, আবাসিক এলাকার বাইরে যেন গোডাউন থাকে। এই গোডাউনের কারণে আমরা আতঙ্ক বসবাস করি। এখানে জুটের গোডাউন করলে আগুন লাগলে আমাদের বিরাট সমস্যা। আমরা নিরাপত্তা চাই। এলা গোডাউন থাকলে আমরা যে ভাড়াটিয়া যে আমরা আসি, আমরা একটা কাপড় চুপড়ও নিয়ে বের করতে পারবো না, বা আমরা বাইরে থেকে আসছি কোনো জিনিসপত্র ঘরের মধ্যে আছে, এই মুহূর্তে যদি কোনো আগুন লাগে তাহলে আমরা বাড়ানোর মতন কোনো বুদ্ধি নাই। অন্যদিকে গুদাম মালিকরা বলছে জায়গার সংকট আর নিয়মের জটিলতার কারণেই আবাসিক এলাকায় জুটের গুদাম করেছেন তারা। আমি অল্প দিন ধরে নিচ্ছি তো, এই জন্য আর কি এটা এগুলি সবকিছু আমরা করে নিবো আর কি। আবাসিক এলাকা তো না, এটা তো আমরা খালি জায়গায় করেছিলাম, কিন্তু আস্তে আস্তে বাসা বাড়ি হয়েছে। আমরা তো নিয়মটা মাইন নেই, ব্যবসা করলে করে ওই বাজি করতে হবে। আগুন লাগে ওই ভয়ে তো আর ব্যবসা করুন যাবো না। আর এদিকে ফায়ার সার্ভিস বলছে এসব গুদাম অবৈধভাবে গড়ে উঠেছে। পর্যায়ক্রমে ঝুঁকিপূর্ণ গুদামের বিরুদ্ধে ব্যবস্থা নেবে তারা। তাদের ন্যূনতম কোনো আগুন নেভানোর কোনো যন্ত্রপাতি নাই এবং যেখানে সেখানে এইগুলা গড়ে উঠতেছে, কোনো নিয়ম কানুন মানতেছে। তাদের কাছে গেলে আমরা তাদেরকে পাই না। ঝুট গোডাউনে যখন যাওয়া হয় তখন মালিক যে কে কেউ স্বীকার করে না। আবাসিক এলাকায় এসব জুটের গুদাম শুধু অগ্নিঝুঁকি নয়, এখানে বসবাসরত মানুষের জন্য বড় হুমকির কারণ হয়ে দাঁড়িয়েছে। তাই প্রশাসন কঠোর পদক্ষেপ না নিলে যে কোনো সময় ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা। AKM শিশির, মাই টিভি, গাজীপুর। যাওয়ার কথা দুবাই, অথচ পাকিস্তানে গিয়ে যোগ দেয় নিষিদ্ধ জঙ্গি সংগঠন তেহরিকি তালিবানে। পরে এই জঙ্গি সংগঠনের হয়ে যুদ্ধ করতে গিয়ে সেখানকার সেনাবাহিনীর হাতে গুলিতে নিহত হয় বাংলাদেশি এক যুবক। তার বাড়ি মাদারীপুরের ছোট দুধখালি গ্রামে। ফয়সাল মোড়লের মৃত্যুর খবরে পরিবারে চলছে মাতম। লাশ দেশে ফিরিয়ে আনার দাবি স্বজনদের। প্রতিনিধি মাসুদুর রহমান সর্দারের তথ্য ছবিতে আতিকুর রহমান তিতাসের রিপোর্ট। মা বাবা কিংবা আত্মীয় স্বজন আর পাড়া প্রতিবেশীও জানত না পাকিস্তানে গিয়ে গুলিতে নিহত হবে 21 বছরের ফয়সাল। আদরের সন্তানের মৃত্যুতে পরিবারে চলছে শোকের মাতম। স্বজনরা জানায় হিজামা সেন্টারে চাকরির জন্য দুবাই যাচ্ছেন জানিয়ে 2024 সালের মার্চ মাসে দেশ ছাড়েন ফয়সাল। গত কোরবানির ঈদের আগে তার সাথে পরিবারের সর্বশেষ যোগাযোগ হয়। এরপর আর কোনো খোঁজ পায়নি। গত 26 সেপ্টেম্বর রাতে খাইবার পাখতুনখোয়ার কারাক জেলায় পাকিস্তানি নিরাপত্তা বাহিনী এক অভিযানে 17 টিটিপি সদস্য নিহত হয়। এর মধ্যে মারা যায় বাংলাদেশি যুবক ফয়সাল। তার পরনের পোশাক থেকে আইডি কার্ড, টাকা এবং অন্যান্য ডকুমেন্ট উদ্ধার করে সেখানকার নিরাপত্তা বাহিনীর সদস্যরা। পরে পাকিস্তানের গণমাধ্যমে প্রকাশ হয় নিহতের ছবি। সেই ছবি দেখে ফয়সালের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হয় পরিবার। আমার বুতে কইছে মা আমি দুবাই যাবো, আমি দুবাই যাবো। আমি কইছি বাবা টাকা নেই, পয়সা নেই, তোমারে কেমনে বানাবো, পরে কেমনে কেমনে ও কেন কইতে রে না। সবসময় জেনেছি যে আমরা দুবাই থাকে, কেমনে গেছে, কার মাধ্যমে গেছে, সে বিষয়ে আমরা কিন্তু কিছুই জানি না। ঢাকা থাকতো, তফসি ব্যস্ত, টুবি টুবি ব্যস্ত, খুব আলেম ছিল। 5 ওয়াক্ত নামাজ পড়তো, হুজুরগুলো আগে থাকতো, জামাতে যাইতো। সরকার দাবি যে নিচে তার প্রতি আমরা বিচার চাই। আর যে লাশটা, এই লাশটা তার বাপ মারাতে বাংলাদেশে আইনা পৌঁছাই দেব। পরিবার চাইলে নিহতের লাশ দেশে ফেরত আনতে সহযোগিতা করার পাশাপাশি কেউ যেন এমন সংগঠনে আর যুক্ত হতে না পারে সে ব্যাপারে সতর্ক থাকার কথা বলছে পুলিশ। পরিবার আইনি সহায়তা চায়, তাহলে আমাদের আইনগত প্রক্রিয়ায় যদি দেশে ফেরত আনার কোনো ব্যবস্থা থাকে তাহলে আমরা কথা বলে যে কোনো কর্তৃপক্ষের সাথে কথা বলে আইনগত সহায়তা দিতে পারবো। যারা ইয়াং জেনারেশন আছে এবং তাদের অভিভাবক যারা আছে তাদেরকে আমি অনুরোধ করব যে এই সমস্ত ধর্মীয় বিষয়গুলোতে যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য। দেশ ছাড়ার আগে রাজধানীর বিভিন্ন মসজিদের সামনে আতর বিক্রি করত ফয়সাল। আতিকুর রহমান তিতাস, মাই টিভি।
বিরক্ত ওষুধ না খাই। চাঁপাইনবাবগঞ্জে আমের রাজধানী হলেও কোনোভাবেই এখানে নিয়ন্ত্রণ করা যায়নি ওজন জটিলতা। তবে এবার মৌসুমের একেবারে শেষ সময়ে আশা দেখছে আম সংশ্লিষ্টরা। বর্তমানে গোবস্তাপুর উপজেলার বোয়ালিয়া মেডিকেল মোড় বাজারে কাটিমন আম বিক্রি হচ্ছে 40 টাকা কেজিতে। এখানে নেই চাঁদাবাজি, ফরিয়াদের অপতৎপরতা, যার ফলে ন্যায্য মূল্য পেয়ে খুশি ক্রেতা বিক্রেতা উভয়ই। প্রতিনিধি তারেক আজিজের রিপোর্ট, জানাচ্ছেন শামস রাবিজ উচ্ছ্বাস। সুমিষ্ট আম মানেই প্রথমে চলে আসে চাঁপাইনবাবগঞ্জ জেলার নাম। এ জেলায় বসে দেশের সবচেয়ে বড় কানসার্ট আম বাজার। সারা দেশের সিংহভাগ আম উৎপাদন হয় এখানেই। বরাবরই বাজার ব্যবস্থাপনা নিয়ে নৈরাজ্য দেখা যায় বাজারগুলোতে। তবে গোমস্তাপুরের বোয়ালিয়ায় কাটিমন আমের হাটে চলছে ব্যতিক্রম বেচাকেনা। বর্তমানে সুমিষ্ট কাটিমন আম বিক্রি হচ্ছে 5,000 থেকে 6,000 টাকা মনে। এসব আমের ওজন ধরা হচ্ছে 40 কেজিতে। আম বিক্রি করি আজ 2 বছর থেকে। আমের রেজাল্টও ভালো, বাজারও ভালো, এখানে কোনো ওরে ভরে নাই। আমি প্রতিদিন ভ্যান নিয়ে আসি, তবে এই আমটা খুবই সুস্বাদ লাগে। এখানে আসিনা, ফজলি, লখনা বিভিন্ন রকমের আম পাওয়া যায়। আমাদের বাজারটা অনেক ভালো, বাইরে থেকে লোকজন আসে আম ক্রয় করে, এখানে আম ক্রয় বিক্রয় ভালোই হয়। সিজনে ক্রেতা বিক্রেতাদের আনাগোনায় মুখরিত থাকে কাটিমন আম বাজার বলে জানান বাজার সভাপতি সহ সংশ্লিষ্টরা। আম কিনা বেচা প্রচুর হয় দাদা, এই যে ভ্যানগুলো দেখান বা দেখছেন, অনেক আম কিনে বেচা হয়। এখানে কেজিতে মন হিসাবে তারা এখানে 43 কেজিতে কাঁচা আম কিনে, এবং আমরা এটা শুনে খুবই খুশি হয়েছি। আমরা তাদেরকে উৎসাহিত করার জন্য আমাদের যা পক্ষ থেকে যা করণীয় আছে তাই করব। কৃষকদের সুবিধায় আগামীতে আমের বাজার ব্যবস্থাপনায় উদ্যোগ গ্রহণের কথা জানান এই কর্মকর্তা। সারা দেশের সার্বিক ব্যবস্থাপনাটা কিরকম হয় সেটা ভেবে যেটা করলে কৃষকদের মঙ্গল হবে এবং সার্বিক এই যে আমের যে বাজার ব্যবস্থাপনা সেটা যাতে সঠিক এবং চলমান থাকে সেটা ভেবে এটা একটা সুনির্দিষ্ট কর্মসূচি আমাদেরকে নিতে হবে, আমরা নিব ইনশাআল্লাহ। চাঁপাইনবাবগঞ্জের মানুষের প্রধান অর্থকরী ফসল আমকে টিকিয়ে রাখতে সরকার দ্রুত কার্যকর ব্যবস্থা নেবে, এমনটাই প্রত্যাশা সকলের। শামস তাবরিজ উচ্ছ্বাস, মাই টিভি নিউজ ডেস্ক। জানাবো গ্রাম বাংলার খবর। গাজীপুরের সদর থানার বিভিন্ন ওয়ার্ডে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে 10টি পূজা মণ্ডপে আর্থিক সহযোগিতা এবং শুভেচ্ছা বিনিময় করেছে মহানগর স্বেচ্ছাসেবক দল। আহ্বায়ক সাদাত হোসেন শাহিনের নেতৃত্বে গতকাল বিভিন্ন পূজা মণ্ডপে সনাতন ধর্মাবলম্বীদের সাথে কুশল বিনিময়ের পাশাপাশি আর্থিক উপহার তাদের হাতে তুলে দেন। এ সময় বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। টাঙ্গাইলের ঘাটাইলে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিভিন্ন মণ্ডপ পরিদর্শন করলেন সাবেক মন্ত্রী এবং বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা লুৎফর রহমান খান আজাদ। পরিদর্শনকালে তার সাথে উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা বিএনপির সাবেক সহ সভাপতি মঞ্জুরুল হক মঞ্জু, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আবু বকর সিদ্দিক, সাবেক ছাত্র নেতা শামীম মিয়া, বিআরডিবি চেয়ারম্যান মোহাম্মদ হারুনুর রশিদ সহ অনেকেই। ভোলার চরফ্যাশনে আহমদপুর ইউনিয়ন জামায়াতে ইসলামী এর সাবেক আমির মাওলানা ওমর ফারুকের নেতৃত্বে জামায়াতে ইসলামী বিভিন্ন পর্যায়ের 45 জন নেতাকর্মী সহ চরফ্যাশন এবং মনপুরা আসনের সাবেক এমপি নাজিমুদ্দিন আলমের হাত ধরে সোমবার সন্ধ্যায় বিএনপিতে যোগদান করেছেন। বিএনপি কার্যক্রমে আস্থা রেখে গণতন্ত্রের পক্ষে থাকার প্রত্যয়ে মাওলানা ওমর ফারুক সহ জামায়াতে ইসলামী নেতাকর্মীদের আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করে সাবেক এমপি নাজিমুদ্দিন আলম বলেন, এই যোগদান বিএনপিকে আরও শক্তিশালী করবে। গাজীপুরের কালিয়াকৈরে কেন্দ্রীয় বিএনপির রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফার আলোকে জাতীয় সংসদ নির্বাচনে প্রস্তুতি করবে কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকেলে মধ্যপাড়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে ইউনিয়ন পরিষদ শ্রীফলতলী মাঠে এই কর্মী সমাবেশ হয়। কর্মী সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক কাজী সাইদুল আলম বাবুল, শ্রীফলতলী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক দেওয়ান জাকির হোসেন এর সঞ্চালনায় সভাপতিত্ব করেন মধ্যপাড়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি কাজী মোশাররফ হোসেন রবিন। মাগুরার মোহাম্মদপুর উপজেলার রাজাপুর RMA দাখিল মাদ্রাসা মাঠে রবিবার বিকেলে বিএনপির এক কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মেজর আলী খানের সভাপতিত্বে এবং মঞ্জুরুল ইসলাম মঞ্জু এর সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট মিথুন রায়চৌধুরী। এ সময় আরও উপস্থিত ছিলেন অধ্যক্ষ মইমুর আলী মৃধা, ডক্টর MM রইসউদ্দিন, আসান হাবিব খান, সোহেল সহ অনেকে।
শরীয়তপুর জেলা সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত মাসিক সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ইলুরা ইয়াসমিন এর সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রশাসনের সকল কর্মকর্তা এবং রাজনৈতিক দলের বিভিন্ন নেতাকর্মী ও বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ। দিনাজপুরে পার্বতীপুরে পূর্ব শত্রুতার জেরে বিভিন্ন প্রজাতির প্রায় 2 শতাধিক গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা। সোমবার রাতে উপজেলার চণ্ডীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরের বাগানে এই ঘটনা ঘটে। এদিকে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিদ্যালয়ের প্রধান শিক্ষক রোকেয়া খাতুন লিখিত অভিযোগ দায়ের করলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন পার্বতীপুর মডেল থানার ওসি আব্দুল্লাহ আল মামুন। টাঙ্গাইলের ঘাটাইলে ঐতিহ্যবাহী সাগর দিঘি, চারদিকে প্রাকৃতিক সবুজ বেষ্টনী, মাঝখানে বিশাল এক দিঘি, দেখতে অনেকটা সাগরের মতো, তাই নাম দেওয়া হয়েছে সাগর দিঘি। কথিত আছে 1500 শতাব্দীর শেষের দিকে পালবংশীয় সাগর রাজা দিঘিটি খনন করেছিল। সে থেকে এই দিঘিটি সাগর দিঘি নামে পরিচিতি রয়েছে। তবে নানা প্রতিবন্ধকতায় দিঘিটি এখন সৌন্দর্য হারাচ্ছে। টাঙ্গাইলে ঘাটাইল থেকে মোহাম্মদ রায়হান মিয়ার রিপোর্ট, জানাচ্ছেন জুবাইর রহমান। দিঘির স্বচ্ছ জলে ছোট ছোট ঢেউয়ের ওপর সূর্যের আলো নেচে বেড়ায়। দূর থেকে দেখলে মনে হয় যেন ছোট ছোট প্রদীপ ভাসছে। বর্ষায় এর ঝলমলে রূপ আরও দৃষ্টিনন্দন হয়ে ওঠে। টাঙ্গাইল জেলার ঘাটাইল উপজেলা সদর থেকে প্রায় 30 কিলোমিটার দূরে অবস্থিত এই সাগর দিঘি, যার গভীরতা, ইতিহাস আর সৌন্দর্য মুগ্ধ করে আগত দর্শনার্থীদের। যাতায়াতের সময় লাগে মাত্র 50 থেকে 60 মিনিট। 13 একর জায়গা জুড়ে বিস্তৃত এই দিঘিটি পালবংশীয় আমলের। কথিত আছে বিশুদ্ধ পানির সংকট নিরসনে রাজা সাগর প্রায় 2000 শ্রমিক নিয়ে এই দিঘি খনন করেন। দিঘির পূর্ব পাশে রয়েছে সাগর দিঘি পুলিশ তদন্ত কেন্দ্র, পশ্চিমে এলজিইডি অফিস, উত্তরে কালী মন্দির আর দক্ষিণ পাশে সাগর দিঘি দাখিল মাদ্রাসা ও গজনবী ঈদগাহ মাঠ। বহুত দূর দূরান্ত লোক আসে এই দিঘির মধ্যে মানা সিনা করে আসে দেখবার নিগে মানা সিরাও করে। আমার ছেলের মাথার টিমারটা যদি ভালো হয় আমি একটা মোরগ দিঘিতে দিন সাগর দিঘি। হয়তোবা তাদের এই মানত তাদের পূর্ণ হয়, না হলে তো আমাদের এখানে আইসা এই দিঘিতে মানত করতো না। তবে কালের বিবর্তনে দিঘিটির জৌলুস কিছুটা হারিয়ে ফেলেছে অবৈধ দখল ও অব্যবস্থাপনার কারণে। এলাকাবাসীর দাবি, দিঘির ঐতিহাসিক গুরুত্ব ও সৌন্দর্যকে কাজে লাগিয়ে গড়ে তোলা হোক একটি পূর্ণাঙ্গ পর্যটন নগরী। সরকার যদি নেয়, সরকার কাজকর্ম করলে সৌন্দর্য জায়গায় সৌন্দর্যই হয়। বিনোদন কেন্দ্রটা হলে ইনশাল্লাহ আরো ভালো হবে। এই দিঘিটা আরো দূর থেকে মানুষ দেখতে আসবে। বিনোদন কেন্দ্র হিসাবে যদি তৈরি করা হতো তাহলে সবচেয়ে বেটার হতো, মানুষ দূর দূরান্ত থেকে আসতো, দেখতো। দিঘিটিকে ঘিরে পর্যটন শিল্প গড়ে তোলার পরিকল্পনার পাশাপাশি ইতিহাস আর ঐতিহ্য রক্ষায় কাজ করবেন বলে জানালেন উপজেলা নির্বাহী অফিসার। বিভিন্ন শ্রেণী পেশার মানুষ তারা চেয়েছিল যে ঘাটাইলে একটা বিনোদন কেন্দ্র তৈরি করার জন্য। আমরা ইতিমধ্যে আমাদের উপজেলা পরিষদের অর্থায়নেই মূলত এই উদ্যোগটা নিয়েছি। সাগর দিঘি এই ঘাটাইলে নতুন একটা মাত্রা যোগ করবে পর্যটনের এবং পর্যটনের আকর্ষণের একটা কেন্দ্রবিন্দুতে পরিণত হবে। জুবাইর রহমান, মাই টিভি নিউজ।